একটি ছেলে কাঠের উপর দিয়ে হাঁটছিল। হাঁটার সময় কোনো শব্দ হলেই তাকে কঠিন শাস্তি পেতে হবে। হঠাৎ একটি ভুল পা ফেলতেই কাঠের নিচে আওয়াজ হয়ে ওঠে। তখন মাস্টার তার কাছে এসে তার পা পেছনে আনতে বলে। ছেলেটি তার পা পেছনে আনলে মাস্টার তার দুই পায়ের পাতায় সজোরে লাঠি দিয়ে আঘাত করে। ছেলেটির পা ফেটে রক্ত বের হতে থাকে, কিন্তু ছেলেটা সেখানেই থেমে থাকে না। সে তার রক্তাক্ত পানিই ট্রেনিং চালিয়ে যায়, কারণ তার স্বপ্ন সে একদিন সবচেয়ে সেরা বা অনেক বড় নিনজা হবে। সেদিন রাতে ছেলেটি বিছানায় শুয়ে ব্যথায় ছটফট করছিল। তখন একটি মেয়ে এসে তাকে ইশারা দিয়ে চুপ হতে বলে। এরপর মেয়েটি তার পায়ে ওষুধ লাগিয়ে দেয়। মেয়েটিও তার মতো এখানে নিনজা ট্রেনিং নিচ্ছিল। ওষুধ লাগানো শেষ হলে মেয়েটি তার জায়গায় গিয়ে শুয়ে পড়ে। একবার ভাবুন, শিশুদের কতটা নির্দয়ভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কেউ রক্তাক্ত, কেউ কাঁদছে। এখানে দয়া বলতে কিছুই নেই। ভুল করলে মৃত্যু অনিবার্য। যে দুর্বল সে বেঁচে থাকার যোগ্য না। তো হ্যালো এভরিওয়ান, মুভি রিভিউ সার্কেলের নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানাই। আজ আমরা জানবো এমন একটি নিনজার গল্প যে একাই পুরো নিনজা গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই ঘোষণা করে। এই মুভির অ্যাকশন, রক্ত, প্রতিশোধ সবকিছু এতই ভয়ঙ্কর যে আপনাকে চোখ সরাতে দেবে না। এটা শুধু একটা সিনেমা নয়, এটা নিনজা অ্যাসাসিনের ভালোবাসার প্রতিশোধের যুদ্ধ। আপনি যদি এই ভয়ঙ্কর নিনজা যুদ্ধের সম্পূর্ণ কাহিনী জানতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন। তো চলুন দেরি না করে মুভির কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একটি ট্যাটু শপ দেখতে পাই, যেখানে একটি গ্যাংস্টার তার পিঠে ট্যাটু করাচ্ছিল। তখনই গ্যাংস্টারের একজন চেলা তার কাছে একটি চিঠি নিয়ে আসে। গ্যাংস্টার চিঠির খামটি খুলে সেখানে কোনো কাগজ দেখতে পায় না। কাগজের বদলে সেখানে ছিল কালো বালি। এটা দেখে গ্যাংস্টার বুঝতে পারে না এই কালো বালির মানে কি। কিন্তু বুড়ো লোকটা এটা দেখে শক খেয়ে যায়, কারণ কেউ বুঝতে না পারলেও বুড়ো লোকটা বুঝতে পেরেছে এই কালো বালির মানে কি। সে বলতে শুরু করে এই কালো বালির মানে হচ্ছে বিশ্বের সবচেয়ে ভয়ানক অ্যাসাসিন নিনজা। এই নিনজা তাদের সাথে হয়তো এখানে ফাইট করতে আসছে। সে তাদের আরো বলে, বাঁচতে চাইলে কোথাও লুকিয়ে পড়ো, কারণ তার কাছ থেকে বাঁচা প্রায় অসম্ভব। বুড়ো লোকটির কথা শুনে গ্যাংস্টারগুলো হাসতে থাকে। তারা জানে না এই নিনজা কত ভয়ঙ্কর। তখন বুড়ো লোকটি তার জামা খুলে অনেক বছর পুরনো একটি আঘাতের চিহ্ন দেখায়, আর এই আঘাতটি সেই নিনজার দেয়া। তার হার্ট ডান পাশে থাকার কারণে সে বেঁচে ফিরে। এই কথাটি শুনে গ্যাংস্টাররা হাসতে থাকে। ঠিক সেই মুহূর্তেই সেখানে থাকা একটি গ্যাংস্টারের বডি থেকে মাথা আলাদা হয়ে যায়। এটা দেখে সবাই ভয়ে কাঁপতে থাকে। তারা বুঝতে পারে এখানে নিনজা চলে এসেছে। তারা সবাই যার যার গান বের করে অ্যালার্ট হয়ে যায়। তাদের ভেতরে অনেক ভয় কাজ করতে থাকে। এমন সময় উপর থেকে একটি রশি এসে একটা গ্যাংস্টারকে উপরে তুলে নিয়ে যায়, কিন্তু ফেরত আসে তার ছিন্ন ভিন্ন দেহ। এটা দেখে গ্যাংস্টারদের ভয় আরো বেড়ে যায়। এরপর শুরু হয় নিনজার আরো ভয়ানক হামলা। নিনজার ধারালো ব্লেডের আঘাতে গ্যাংস্টারদের বডি টুকরো টুকরো হয়ে যায়। আসলে এই নিনজা ফাইট করে গভীর অন্ধকার রাতের আধারে। এই কারণে তার চেহারা আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। আর এই অন্ধকারে নিমিষের মধ্যেই সে সব গ্যাংস্টারগুলোকে টুকরো টুকরো করে রক্তের বন্যা বইয়ে দেয়। এটা দেখে বুড়ো লোকটি প্রচুর শক খেয়ে যায়। এরপর নিনজাটি অন্ধকার থেকে তার সামনে আসে, কিন্তু বুড়ো লোকটি তার চেহারা দেখে না। এরপর আমরা জানতে পারি দুনিয়ার অনেক ভয়ঙ্কর জাপানিজ একটি গোত্র ওজুনি গোত্রের সম্পর্কে। আর এটা হলো সেই মারাত্মক নিনজা গোষ্ঠী যাদের সর্দারের নাম ছিল লর্ড ওজুনু। এরা সারা দুনিয়া থেকে ছোট ছোট বাচ্চা কালেক্ট করে এদেরকে কঠোর ট্রেনিং দিয়ে নিনজা বানাতো। এই নিনজাদের ব্যাপারে দুনিয়ার সব বড় বড় বিজনেসম্যান ও পলিটিশিয়ানরা জানতো, কিন্তু সাধারণ মানুষদের এদের ব্যাপারে কোনো ধারণাই নেই। এরা 100 কেজি স্বর্ণের বিনিময়ে যাকে তাকে খুন করতে পারে। ওজুনি গোষ্ঠী কয়েক শতাব্দী ধরেই অন্ধকারে এই কাজ করে আসছে। এমনটা বলা হয় যে জাপানের প্রাইম মিনিস্টার ও রাশিয়ার প্রেসিডেন্টের মৃত্যুর পেছনে এই নিনজাদেরই হাত ছিল। লর্ড ওজুনু একদিন রাইজো নামের একটি বাচ্চাকে নিয়ে আসে। আসলে রাইজোর মা বাবা তাকে ছেড়ে চলে যায়, আর সেজন্য লর্ড ওজুনু তাকে তার আশ্রমে নিয়ে আসে। লর্ড ওজুনুর মনে হচ্ছিল এই ছেলেটি ভবিষ্যতে এই নিনজা গোষ্ঠীর সর্দার হবে, আর এই কারণেই তার কঠোর ট্রেনিং শুরু হয়। রাইজোর 10 বছর বয়স হতে না হতেই তার শরীরে আঘাতের অনেক চিহ্ন দেখা যায়, আর এগুলো সে তার ভুলের শাস্তি হিসেবে পেয়েছিল। তাদের মতে নিনজাদের সবসময় লুকিয়ে থাকা উচিত। এজন্য রাইজোকে কাঠের তৈরি মেঝের উপর হাঁটার ট্রেনিং দেয়া হতো। সেখানে ভুল করেও যদি একটু আওয়াজ হয়, তাহলে ওজুনু লাঠি দিয়ে পায়ের মধ্যে খুব জোরে আঘাত করত। এই আঘাতের কারণে সে রাতে ঘুমাতেও পারে না। তখন কিরিকো নামের একটি মেয়ে এসে তার পায়ে ওষুধ লাগিয়ে দেয়। মেয়েটিও রাইজোর মতো এই আশ্রমে নিনজা ট্রেনিং নিচ্ছিল। আশ্রমের ভেতরে শেখানো হতো মনের ভেতরে কোনো রকম অনুভূতি রাখা যাবে না। আসলে কিরিকো সবার থেকে আলাদা ছিল। তার কাছে মনে হতো মানুষকে হত্যা করা ভুল কাজ। এভাবেই অনেক বছর কেটে যায়। আমরা দেখতে পাই রাইজো ও কিরিকো বড় হয়ে গেছে, কিন্তু তাদের দুজনের মধ্যে তেমন কোনো কথাবার্তা হতো না। তারা দূর থেকেই একে অপরকে দেখত। রাইজো এখন ওজুনু গোষ্ঠীর সবচেয়ে মারাত্মক নিনজা হয়ে গেছে। রাইজো একদিন তার সিনিয়রের সাথে ফাইট করার সময় সে হেরে যায়, কারণ ওই হালা তাকেসি তাকে এক প্রকার চিট করে আক্রমণ করে।
এই ঘটনাটি দেখার পরেও ওজুনু সেই তাকেসিকে কিছু না বলে উল্টো রাইজোকে দুর্বল বলে তার পেটের মধ্যে 2 আঙ্গুল দিয়ে সজোরে আঘাত করে, আর রাইজো নিচে পড়ে গেলে ব্যথায় ছটফট করতে থাকে। ওজুনু পরের দিন সকালে দেখে রাইজো এর পরেও হাল ছাড়েনি, সে ট্রেনিং এর জন্য প্রস্তুত ছিল। তার এমন দৃঢ় মনোবল দেখে ওজুনু খুব খুশি হয়। সেদিন রাইজো চোখ বেঁধে তার বিরোধীদের হারিয়ে দেয়। অপরদিকে কিরিকোর এখনো এখানকার মারামারি পছন্দ না। রাইজো কিরিকোকে সবসময় এটাই বোঝাতো যদি ওজুনু এটা জানতে পারে তাহলে তার হৃদয় বের করে ফেলবে। কিন্তু কিরিকো তখন বলে, আমার হৃদয় তো তোমার মধ্যে, তাহলে কিভাবে আমার হৃদয় বের করবে? ও তার মানে এই ব্যাপার। কিরিকো রাইজোকে তলে তলে পছন্দ করত, আর আমি মনে করছিলাম ওরা ছোটবেলার বন্ধু। এরপর একদিন কিরিকোকে একটি চাকু দিয়ে একজনকে মারতে বলা হয়, কিন্তু কিরিকো সেটা করতে পারে না। এজন্য ওজুনু রেগে তার মুখে চাকু দিয়ে আঘাত করে। এরপর তাকে একটি খাঁচায় বন্দি করে রাখে। রাতে রাইজো লুকিয়ে লুকিয়ে কিরিকোর সাথে দেখা করে আর তাকে জল খাওয়ায়। কিছুদিন পর এক রাতে কিরিকো সেখান থেকে পালাতে চেষ্টা করে, তার সাথে রাইজোকেও পালাতে বলে, কিন্তু রাইজো ওজুনুর বিশ্বস্ত ছেলে ছিল, তাই সে পালায়নি। শেষমেশ কিরিকো ধরা পড়ে, আর তার এই ভুলের জন্য তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। তাকেসি তার বুকের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে সবার সামনে মেরে ফেলে। এটা দেখে রাইজো খুব কষ্ট পায়, কিন্তু তারপরেও সে ওজুনুর দলে থাকে এবং কয়েক বছর পর বার্লিনের মিকা নামের একটি মেয়ে নিনজাদের অস্তিত্বের ব্যাপারে প্রমাণ পায়, আর সে ওই প্রমাণগুলো নিয়ে তার বস মেজলোর কাছে আসে। কিন্তু মেজলো এটা মানতে রাজি ছিল না যে এমনও কোনো নিনজা আছে যাদের ব্যাপারে শুধু বড় বড় বিজনেসম্যান ও পলিটিশিয়ানরাই জানে। সে বলে এমন কোনো কিছুই হয় না। তাই মিকা তাকে কিছু প্রমাণও দেখায় যে বড় বড় বিজনেসম্যান ও পলিটিশিয়ানদের টাকা এদিক ওদিক হওয়াতে আর অনেক পলিটিশিয়ানদের মৃত্যুর পেছনে এই নিনজাদেরই হাত আছে। তখন মেজলো এই ব্যাপারে আরো খোঁজ নেবে বলে ঠিক করে। তারা জানতে পারে যে সেবাস্টিয়ান নামের একজন গোয়েন্দা এই ব্যাপারে অনেক প্রমাণ একত্রিত করেছিল, কিন্তু খুব তাড়াতাড়ি তাকে কাজ থেকে বহিষ্কার করে দেয়া হয়, আর কেউ তাকে রহস্যময়ভাবে খুন করে। অন্যদিকে রাইজো তার কোনো একটা বিশেষ কারণে বার্লিনে এসেছিল। সে নির্জন একটা বাড়িতে একাই থাকতো, আর প্রতিদিন সে তার নিনজা ট্রেনিং করত। একদিন সে তার জামা কাপড় ধোয়ার জন্য একটা ওয়াশিং সেন্টারে যায়। সেখানে সে একটি মেয়েকে দেখতে পায়। তাকে দেখেই রাইজো বুঝতে পারে মেয়েটিও একজন নিনজা, আর তখনই দুইজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। একটু পরেই আমরা দেখতে পাই যে রাইজো ওই মেয়েটিকে একটা ওয়াশিং মেশিনের ভেতরে ভরে রেখে চলে গেছে। অন্যদিকে মিকা সেই গোয়েন্দার ওয়াইফের সাথে দেখা করতে যায়, যাকে নিনজাদের বিরুদ্ধে প্রমাণ খুঁজে বের করার জন্য মেরে ফেলা হয়েছিল। সে মহিলা তাকে বলে যে এমনিতে তো আমার হাজবেন্ড অনেক সাহসী ছিল, কিন্তু নিনজাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার পর সে এতটা ভয় পেয়ে গিয়েছিল যে সে বাড়ির সবগুলো দরজা জানলায় 2-3টে করে তালা লাগিয়ে রাখতো, আর এর সাথে সে বাড়ির প্রত্যেকটা কোণায় আলোর ব্যবস্থা করে রেখেছিল। সে কোথাও কোনো অন্ধকার জায়গা রাখেনি যাতে কোনো দিক থেকে কোনো নিনজা আসতে না পারে। পরের দিন মিকার অফিসে একজন অফিসার আসে। মিকাকে বলে সে যে কাজের উপর রিসার্চ করছে সেটা তাদের জন্য তেমন কোনো কাজের না। আসলে অফিসারটি জানে মিকা যে কাজের উপর রিসার্চ করছিল সেটা তাদের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। সেদিন রাতে মিকা বাড়িতে ফিরে দেখে তার বাড়ি সহ সম্পূর্ণ এলাকাতেই কারেন্ট নেই। সে অন্ধকারের ভিতরেই একটি টর্চ লাইট জ্বালিয়ে ভয়ে ভয়ে তার ঘরে ঢোকে, আর ঠিক সেই সময়ে তার উপর একজন নিনজা হামলা করে। কিন্তু চিন্তার বিষয় এই যে অন্য আর একজন নিনজা এসে তার প্রাণ বাঁচায়, আর সে ওখানকার অন্য সব নিনজাদের মেরে ফেলে। আসলে এই নিনজা আর কেউ না, রাইজোই ছিল। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে এর আগে একটা মিশনে রাইজো তার সব রাগ ঝেড়ে ফেলার জন্য খুবই নির্মমভাবে একটি লোককে মেরে ফেলে। সেই মিশন শেষ করার পরে সে অন্যান্য নিনজাদের সাথে দেখা করার জন্য একটি উঁচু বিল্ডিং এর ছাদে যায়। তখন ওখানে লর্ড ওজুনু বলে তার রাইজোর কথা ভেবে নিজের প্রতি খুব গর্ব হয়, কিন্তু হঠাৎ রাইজো লর্ড ওজুনুর উপরে হামলা করে। ওজুনুর চোখের সাথে সাথে তার মুখ ছিঁড়ে ফেলে। সেখানে থাকা অন্যান্য নিনজারা তাদের লিডারের উপর আক্রমণ করতে দেখে তারাও রাইজোর উপরে আক্রমণ করে, কিন্তু এতজন নিনজা মিলে একসাথে আক্রমণ করে রাইজোকে খুব ঘায়েল করে ফেলে, আর তাকে সেই বিল্ডিং এর ছাদ থেকে নিচে ফেলে দেয়। সৌভাগ্যক্রমে সে জলের মধ্যে পড়ে বেঁচে যায়। আর সেই দিনের পর থেকে রাইজো নিনজাদের বিরুদ্ধে কাজ করা শুরু করে, আর তাদের প্রত্যেকটা মিশনে বাধা দিতে থাকে। সে এই কারণেই মিকার প্রাণ বাঁচিয়েছে। এরপর তারা দুজন একটা হোটেলে যায় আর নিজেদের জামা কাপড় বদলে নেয়, কারণ নিনজারা তাদের এক বিশেষ ধরনের ঘ্রাণ শক্তির দ্বারা মানুষকে খুঁজে বের করতে পারে। এরপর মিকা মেজলোকে জানায় যে সে রাইজোর সাথে আছে, কিন্তু মেজলোকে রাইজোকে ধরার জন্য অর্ডার দেওয়া হয়েছিল। মেজলো এটা জানতো যে রাইজো তাদের শত্রু না, কিন্তু তাকে তো অর্ডার মানতেই হবে, না হলে তার চাকরি থাকবে না। এজন্য মেজলো তখন মিকা ও রাইজোর সাথে দেখা করতে যায়।
তখন পুলিশরা রাইজোকে অ্যারেস্ট করে একটা নির্জন জেলে অনেকগুলো মোটা বেল্ট দিয়ে বেঁধে রাখে। মিকা তখন জানতে পারে যে এই সবের পেছনে ম্যাজলোরও হাত আছে। তখন সে তার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চায়, কিন্তু ম্যাজলো তাকে ছেড়ে দিতে কোনোভাবেই রাজি হচ্ছিল না, কেননা সে ভাবছিল রাইজো জেলের ভিতরে নিনজাদের থেকে সুরক্ষিত থাকবে। সেদিন রাতে মিকা যখন রাইজোকে জল খাওয়াতে যায়, তখন রাইজো মিকাকে বলে নিনজারা যে কোনো সময় এখানে চলে আসতে পারে। মিকা ম্যাজলোকে তখনই এই ব্যাপারে সাবধান করতে যায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তখনই হঠাৎ সব লাইট নিভে যায় আর নিনজারা অন্ধকার থেকে বাইরে বেরিয়ে আসে। এই মারাত্মক নিনজাদের সামনে সেনাবাহিনী ও তাদের অস্ত্রশস্ত্র কোনো কাজেই আসে না। তখন মিকা রাইজোর শরীর থেকে ওই বেল্ট খুলে তাকে মুক্ত করে দেয়। তারপর রাইজো সেই নিনজাদের সাথে মারামারি করতে করতে মিকাকে পালিয়ে যেতে বলে। যদিও রাইজো সব থেকে সেরা একজন নিনজা ছিল, কিন্তু এতজন নিনজাকে একসাথে সামলাতে তার কষ্ট হচ্ছিল। রাইজো মারামারি করতে করতে রাস্তায় চলে আসে। তখন তাকেসি তার তলোয়ার দিয়ে যে রাইজোকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই মিকা পেছন থেকে তার গাড়ি নিয়ে এসে তাকে উড়িয়ে দেয় আর সে রাইজোকে একটা হোটেলে নিয়ে আসে। যদিও রাইজো আহত হয়ে গেছিল, তারপরও সে কোনো ডাক্তারের কাছে যাওয়ার জন্য রাজি হয় না। মিকা অজ্ঞান হয়ে পড়া রাইজোর কাছে গিয়ে রাইজোকে তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। তারপর সে একটা ট্র্যাকিং ডিভাইস বাইরে বের করে, যার মাধ্যমে ম্যাজলো তার লোকেশন জানতে পারবে। কিন্তু পুলিশের আসার আগে নিনজারা সেখানে চলে আসে আর রাইজোকে তুলে নিয়ে যায়। পুলিশ যখন আসে তখন সেখানে শুধু মিকা একাই ছিল। সে তাদেরকে জানায় কিছুক্ষণ আগেই নিনজারা রাইজোকে এখান থেকে তুলে নিয়ে গেছে। ওদিকে রাইজোকে লর্ড ওজোনোর সামনে নিয়ে আসা হয়। সে রাইজোকে মাপ চাওয়ার জন্য শেষ একটা সুযোগ দেয়, কিন্তু রাইজো কিছুতেই মাপ চায় না। এটা দেখে ওজোনোর মাথা নষ্ট হয়ে যায়, কেননা কিছুদিন আগ পর্যন্ত সে এটা মনে করত যে ভবিষ্যতে এই ছেলেটাই সম্পূর্ণ নিনজা গোষ্ঠীর সর্দার হবে। সে রাইজোকে ঠিক ওই জায়গাটাতেই দাঁড় করায় যেখানে কিরিকোকে বেঁধে মেরে ফেলা হয়েছিল, আর তার আঙ্গুল দিয়ে রাইজোর পেটের ভেতরে 3-4 বার মারাত্মক আঘাত করে। সাধারণত ওজোনোর এমন এক আঘাতেই মানুষ মারা যায়, কিন্তু রাইজোর মুখ থেকে শুধু রক্ত বের হয়, আর তার সাথে সাথে ওই ট্র্যাকিং ডিভাইসও বাইরে চলে আসে। তখনই মিকা সেখানে অনেক সেনাবাহিনী নিয়ে চলে আসে। সেখানে এসেই তারা উড়াধরা গুলি করতে শুরু করে দেয়। কিছু নিনজা বোমের ধামাকাতেই মরে যায়। এই মৃত্যুর যুদ্ধে দুই পাশেরই অনেকজনই প্রাণ হারায়। সেখানে রাইজোকে তাকেসি ও তার লোকেরা ঘিরে ফেলেছে। রাইজো কোনো দিকে না তাকিয়েই একের পর এক সবাইকে মেরে ফেলে। এরপর রাইজো ও তাকেসি একে অপরের সম্মুখীন হয়। তারা দুইজনেই নিজেদের সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করে। শেষমেশ রাইজোর জয় হয় আর সে তাকেসিকে মারাত্মকভাবে হত্যা করে। এবার ছিল ওজোনোর পালা। সে দেখে ওজোনো একটা অন্ধকার ঘরের ভিতরে চুপচাপ শান্তিতে বসে আছে। ওই সময়ই বাইরে ভয়ানক গোলাগুলি ও বোমার আওয়াজ হচ্ছিল। তখনই ওজোনো চোখের সামনে হাওয়াতেই অদৃশ্য হয়ে যায় আর রাইজোর পেছনে অন্ধকার থেকে বেরিয়ে আসে। সে এক ধাক্কাতেই রাইজোকে হাওয়ায় উড়িয়ে দেয়। তারপর তারা নিজেদের তলোয়ার বাইরে বের করে আর একে অপরের জীবন নেয়ার জন্য পাগলের মতো লড়াই করতে থাকে। ওজোনো শেষবারের মতো রাইজোকে ক্ষমা চাওয়ার জন্য সুযোগ দেয়। সে রাইজোকে বলে যে সে তার বাবা, সেই তাকে এখানে নিয়ে এসেছিল আর ছোটবেলা থেকে এখন পর্যন্ত লালন পালন করছে। কিন্তু রাইজো তাকে বলে সে তার ছেলে না, ওজোনোকে শেষ করাই তার জীবনের একমাত্র লক্ষ্য। তারপর সে ওজোনোর উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ওজোনো আবার অদৃশ্য হয়ে যায়। তখন মিকা রাইজোকে হেল্প করতে আসে, কিন্তু ওজোনো মিকার বুকে তলোয়ার আর পার করে দেয়। এটা দেখে রাইজোর মনে পড়ে যায় যে কিভাবে এই শয়তানগুলো তার ছোটবেলার ভালোবাসা কিরিকোকে হত্যা করেছিল। রাগে সমস্ত শক্তি নিয়ে নিমিষের মধ্যেই রাইজো তার তলোয়ার দিয়ে ওজোনোর শরীর টুকরো টুকরো করে ফেলে। এরপর রাইজো মিকাকে বাইরে বের করে নিয়ে আসে। ডাক্তার দেখে জানায় সে এখনো মারা যায়নি, কারণ মিকার হার্টও ওই বুড়ো লোকের মতো ডান পাশে ছিল। তাকে সঠিক চিকিৎসা দিলেই সে আবার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। শেষে রাইজো ওই আশ্রমের দেয়াল টপকে বাইরে বের হয়ে আসে আর সে ঠিক তেমনটাই করে যেমনটা কিরিকো চেয়েছিল। আর এইভাবে এই চমৎকার মুভিটা শেষ হয়ে যায়। আপনারা ভালোবাসার মানুষকে সবসময় আগলে রাখুন, কারণ সত্যিকারের ভালোবাসা মানুষের জীবনে একবারই আসে, আর আমরা এই দুনিয়াতে মাত্র কয়েকদিনের জন্যই এসেছি। এজন্য বেঁচে থাকতে ভালোবাসার মূল্য দিতে শিখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে যাবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।